সুপ্রিয় সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। করোনার এই সংকটের সময় আমি জানি যে আপনারা সবাই আসলে বাসায় আছেন এই মুহূর্তে, এবং আজকে শুক্রবার বন্ধের দিন, যার ফলে এই মুহূর্তে আসলে ঘরে বসেই আমরা আসলে সবাই ভাবছি যে আসলে কি করা যায়, কিভাবে ভালো থাকা যায়। সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কথা বলবো। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজিটাল মিডিয়ার নুভিস্তা হেলথ কেয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার শারমিন আব্বাসী। আপনারা জানেন যে নারীদের স্বাস্থ্য বিষয় নিয়ে আসলে আমরা কথা বলি, আমরা কথা বলার চেষ্টা করি, এবং বিভিন্ন বিষয়ের আসলে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি। এবং সেই ধারাবাহিকতাই আসলে করোনার এই সংকটকালে আমাদের নারীরা কেমন থাকবেন, বিশেষত গর্ভবতী মা যারা আছেন, তাদের এই মুহূর্তের কোনো গর্ভকালীন জটিলতা যদি হয়, সেটি আসলে তিনি কিভাবে বুঝবেন, বা সেটা সমাধানের জন্যই উনি কোথায় যাবেন, সেই বিষয়গুলো নিয়েই আসলে আমরা কথা বলবো। এবং নুভিস্তা ফার্মার সৌজন্যে আমরা যে হেলথ শোটিতে আজকে আছি, সেটিতে আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে অনলাইন মিডিয়া আছে, সেখানে আপনি ফেসবুক পেজটিতে আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারবেন। এছাড়া আপনার কমেন্টসও লিখতে পারবেন, লিখে আপনি আমাদের যে বিশেষজ্ঞরা আজকে আছেন তাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। আজকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশের দুজন কিংবদন্তি চিকিৎসক, স্বনামধন্য প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রওশন আরা বেগম, সাবেক প্রেসিডেন্ট অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ এবং সদস্য জাতীয় টেকনিক্যাল কমিটি করোনা প্রতিরোধ এবং করোনা চিকিৎসা বিষয়ক। আর আমার সঙ্গে আছেন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির বর্তমান প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার সামিনা চৌধুরী। আমরা দুজনের সঙ্গেই আসলে কথা বলবো আজকে, এবং আমরা আসলে সমাধানগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং আমরা জানি যে এই মুহূর্তে প্রচুর দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন। আরো একবার মনে করে দিতে চাই যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে আপনারা আমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এবং সেখানে আপনারা আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে যে প্রশ্নগুলো রাখতে চান, আপনাদের কথা আমাদেরকে জানাতে চান, তার মাধ্যমে আমাদের সঙ্গে আপনারা যুক্ত হতে পারবেন, এবং আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমি আসলে প্রফেসর রওশন আরা বেগম আপনার কাছে যেতে চাই। আমরা গতকালকে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করেছি। আমরা এবারে খুব অন্যভাবে আসলে খুব ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে আসলে আমাদের করতে হয়েছে, কারণ অন্যান্যবার আমি জানি যে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি তারা বিভিন্ন সেমিনার করে, তারা রাস্তায় বিভিন্ন সভা করে, এবার কিছুই আসলে করা সম্ভব হয়নি। তো আসলে এবার যে আপনারা সেফ মাদারহুডে এগিয়েছেন যে কথাগুলো বলতে, সেখানে আসলে আপনাদের প্রতিপাদ্যটা কি ছিল, বা আপনারা সেখান থেকে আসলে গর্ভকালীন জটিলতার যে সমস্যাগুলো আছে সেগুলোকে পেরিয়ে আসলে আপনাদের যে নারী স্বাস্থ্য আছে সেখানেই বা আপনারা কিভাবে সাহায্য করবেন? প্রফেসর রওশন আরা বেগম। ধন্যবাদ শারমিন। হ্যাঁ, আসলে একটা কথা তো মনে রাখা সবসময় দরকার, যে কোনো দুর্যোগ, মহা দুর্যোগ হোক, মানে প্লাবন হোক, সবসময় সবকিছু এই আঘাতটা এসে পড়ে মা ও শিশুদের উপর। এবারও আমরা সেটা নিরাপদ মাতৃত্ব দিবস পালন করতে গিয়ে বুঝেছি যে আসলে আমাদের উপরে কিরকম একটা দুর্যোগ এসেছে। তা আমরা সেই জন্যই আমাদের যে মূল যে প্রতিপাদ্য একটা স্লোগান ছিল, করোনা কালে ঘরে থাকি, মা ও শিশুকে সুস্থ রাখি, সেটা নিয়ে আমরা চিন্তা করেছিলাম। আসলে আমাদের কিন্তু সেই মার্চের প্রথম দিকে যখন আমরা শুরু হয় এটা, আমরা কিন্তু প্রথম আমাদের গাইডলাইনে লিখিয়েছিলাম যে আমরা মাদেরকে বলেছিলাম যে গর্ভকালীন সময়ে খুব বেশি অসুবিধা না হলে, জটিলতা না হলে ঘরেই থাকুন। মানে ঘরে থাকাটা সবচেয়ে নিরাপদ। একটা যে অ্যাটাচমেন্ট বাইরে আসলেই যে তার একটা সব সংক্রমণ হতে পারে, এবং একবার যদি মা সংক্রমিত হন তার জন্য যে কমপ্লিকেশনগুলো বেশি হয়, কারণ মা তো এমনি ইমিউনোকম্প্রমাইজ থাকে মা, সেই জন্য আমরা কিন্তু তাকে সব ঘরে থাকতেই বলেছিলাম। এবং আমরা দেখেছি পরবর্তীকালে, এখনো আজকে 3 মাস পার হয়ে যাওয়ার পর দেখছি যে একজন মা যদি হঠাৎ করে কোনো রকম উপসর্গ নিয়ে কোনো একটি ক্লিনিকে বা হাসপাতাল যেখানে যান না কেন, কেউ তাকে গ্রহণ করতে যাচ্ছে না। আমরা কিন্তু গতকাল সেই জন্য একটা জিনিস আমরা সামনে নিয়ে এসেছি যে প্রত্যেকটি মা যেন আমাদের এই করোনা টেস্টের আওতায় চলে আসেন। আর্লি প্রেগনেন্সি থেকে শুরু করে একবার, লেট প্রেগনেন্সিতে আর একবার। আমরা জানি যে উনি যদি একটা তার টেস্টটা করিয়ে রাখেন, এটার উপর আমরা খুব বেশি জোর দিচ্ছি। টেস্টটা যদি সে করিয়ে রাখেন, তিনি কিন্তু নিরাপদ থাকেন, তিনি ঘরেই থাকুন, আর মাঝে যখন তার দরকার লাগবে উনি বাইরে আসবেন। আমরা কিন্তু তার জটিলতাগুলো যেন না হয় সেই জন্য আমরা ভার্চুয়ালি, যেটা কালকে যেটা হলো আমরা ভার্চুয়ালি করেছি। তারপর আমরা বলছি কিন্তু মাকে ভার্চুয়াল করার পরেও তাকে অবশ্যই যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে, নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে তিনি যেন অ্যাটলিস্ট 4 বার এসে দেখান। সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে অ্যাটলিস্ট সে 20 সপ্তাহে একবার আসুক, 28 সপ্তাহে একবার আসুক, 32 সপ্তাহে একবার, 36 সপ্তাহে একবার। আমরা 20 সপ্তাহে বলেছিলাম অ্যাটলিস্ট সে আসলে তার যে টিকাদান, আমরা কালকে দেখেছি অনেকেরই প্রশ্ন ছিল, কারণ আমাদের দেশে এখনো কিন্তু টিটি ইঞ্জেকশনটা নিয়ে সবারই একটা দুশ্চিন্তা থাকে। তো টিটাটা আমরা ওই সময় দিয়ে দিতে পারি, এবং তার একটা আলট্রাসোনোগ্রাম করেও দেখতে পারি যে তার কি অবস্থাটা কিরকম আছে। তারপর 28 সপ্তাহে একবার আসতে বলেছি আমরা, তার যা প্রেশারটা বাড়ছে কিনা, ডায়াবেটিসটা ডেভেলপ করছে কিনা, অন্যরকম অসুবিধা হচ্ছে কিনা। 32 সপ্তাহে সেরকম তার
ফুলের অবস্থান কিরকম, বাচ্চার অবস্থার ওয়েট বাড়ছে কিনা সেগুলো দেখছি। এবং শেষের দিকে গিয়ে তাকে ঠিক করতে হবে যে তিনি আসলে পরিবার থেকে ঠিক করে আসবেন যে তিনি আসলে কোথায় যাবেন, বাহনটা কেমন হবে, যেখানে যাবেন সেখানে স্বাস্থ্যকর্মী ঠিক মতো আছে কিনা, ডেলিভারি কে করাবেন, এই প্রত্যেকটা জিনিসটা আমাদের কিন্তু, কারণ একজন মা করোনা হয়ে গেলে তার যদি কোনো কিছু হয় ভীষণভাবে জটিলতায় পড়েন। এই জন্য আমাদের কিন্তু আগে থেকেই প্ল্যান করতে হবে, মাকে নিরাপদ রাখতে হবে। এটা কিন্তু মা নিরাপদে নর্মাল ডেলিভারি করাবেন, এটা তার কিন্তু একটা বেসিক ফান্ডামেন্টাল রাইটস। সেই রাইটসের জন্য কিন্তু আমরা কথাটা বলছি। জি, আমি আবার আসবো আপনার কাছে। প্রফেসর সামিনা চৌধুরী, যে বিষয়টি আসলে আমরা জানতে চাই যে আসলে গর্ভকালীন জটিলতা বলতে আমরা আসলে কি বুঝি, কারণ এই গর্ভকালীন সময় তো অনেকগুলো সময় একটা মাকে পার করতে হয়। আপনারা বলেন যে কি ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, তো এই ক্ষেত্রে আসলে কোন কোন সময় কি ধরনের জটিলতা নিয়ে একজন গর্ভবতী মা চিকিৎসকদের শরণাপন্ন হতে পারেন বা হন? ধন্যবাদ শারমিন। গর্ভকালীন যে জটিলতার কথা বলেছো, জটিলতার মধ্যে আমি কিছু বলবো জটিলতা, আর দু একটা আছে যে সেটা কিছুটা স্বাভাবিক অবস্থায় আমরা ধরে নিই, সেগুলো হচ্ছে খুব বড় জটিলতা বলবো না। তো সাধারণত যেটা হয় যে প্রথম 3 মাসে যে স্বাভাবিক অরুচি এবং খেতে পারছে না, তারপর একটু বমি ভাব, মাথা ঘোরানো, একটু দুর্বল লাগা, এই ধরনের জিনিসটা থাকে, সেটা আমি জটিলতা মনে করি না। কিন্তু যদি বমি এত বেশি হয় যে তার সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তখন আমরা সেটাকে মনে করি এটা একটা জটিলতা। আর প্রথম 3 মাসের মধ্যে সবচেয়ে বেশি আমরা যেটা মানে গুরুত্ব দিয়ে থাকি জটিলতা, সেটা হলো অ্যাবর্শন বা গর্ভপাত হওয়া, অথবা আরেকটা আছে যে একটোপিক প্রেগনেন্সি, যেটা ওই যে ভুল স্থানে যদি টিউব বা কোথাও প্রেগনেন্সি হয়, সেটা একটা কঠিন জটিলতা হয়ে যায় এবং এটা একটা ইমার্জেন্সি। তখন যদি সাথে সাথে তাকে চিকিৎসা না দেয়া যায় তাহলে কিন্তু সে মারা যেতে পারে। আর একটা যে অ্যাবর্শন হয়ে গেলে তো সেটা ব্লিডিং হতে হতে অনেক সময় দেখা যায় যে রোগী জীবনটা ঝুঁকির সামনে পড়ে যায়। আর এছাড়াও আমরা দেখেছি যে গর্ভকালীন সময় যারা অনেকে নিতে হয়তো হয়ে গেছে বাচ্চা, তখন আবার তারা গিয়ে গর্ভপাত করানোর চেষ্টা করে এবং সেখানে দেখা যায় যে কারো কারো সেটা ইনফেকশন হয়ে যায়, সেপটিক হয়ে যায়, এবং সেটাও তার একটা জীবনের ঝুঁকির কারণ। এটা আমি প্রথম 3 মাসের কথা বললাম। দ্বিতীয় 3 মাসেও কিন্তু এই ধরনের ঘটনাই ঘটতে থাকে, যে গর্ভপাত হতে পারে, পেটে ব্যথা এবং এই ধরনের জটিলতা এটা আসে। আর যদি শেষের তিন 3 মাসের কথা বলি, তখন এসে যোগ হয় যেমন এক্লাম্পসিয়ার মতন, যে প্রি এক্লাম্পসিয়া, এটা সাধারণত শেষের দিকে 3 মাসের মধ্যেই বেশি হয়ে থাকে। রোগীর আস্তে আস্তে দেখা যায় যে পায়ে পানি আসার সাথে সাথে তার ব্লাড প্রেশার বেড়ে যায় এবং মাথা ধরা, মাথা ব্যথা খুব, এটা রোগী কমপ্লেন করে। এবং অনেক সময় দেখা যায় রোগী বলে যে আমি চোখে ঝাপসা দেখছি, এবং অনেক সময় দেখা যায় যে তার খিঁচুনি উঠে যায়। তার মানে তখন সে বিরাট একটা কঠিন সমস্যায় পড়ে যায়। জি, জি, প্রফেসর সামিনা চৌধুরী, জি, একটি বিষয় যে আপনি, জি বলেন। জি, যেটা বলতে চাচ্ছি, আরেকটা জটিলতা যেটা, যে গর্ভকালীন সময়ের শেষের দিকে যেটা হয়, হঠাৎ করে যদি অতিরিক্ত পেটে ব্যথা হয়, তার যদি ব্লাড প্রেশার থাকে আর যদি ব্লিডিং হয়, তখন আমাদের কিন্তু অবশ্যই আমাদের মনে করতে হবে যে হাসপাতালে যেতে হবে, তখন এটা একটা জটিল অবস্থার দিকে যাচ্ছে। জি, আপনার কাছে আসলে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে যেহেতু আপনি আমাদের সোসাইটির এই মুহূর্তের বর্তমান প্রেসিডেন্ট, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের নারীদের মাতৃমৃত্যুর আসলে প্রধান কারণগুলো কি এই সময়কার? এখন মারা আসলে 10 বছর আগে যে কারণে মারা যেতেন, এখন তো আসলে সে কারণে মারা যাচ্ছেন না। এখন নিশ্চয়ই কারণও এবং প্রেজেন্টেশনও চেঞ্জ হয়েছে। এখনকার মারা আসলে মূলত কি কারণে মারা যাচ্ছেন? আমাদের দেশে, এবং শুধু আমাদের দেশ বলবো না, মানে আমাদের মতন ডেভেলপিং কান্ট্রিজ যারাই আছে, তাদের মাতৃমৃত্যুর প্রধান 5টি কারণ আমরা 5টি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই যে 5টি কারণ। তার মধ্যে প্রথম কারণ যেটা, সেটা হলো যে সন্তান প্রসবের পরে অতিরিক্ত রক্তক্ষরণ। এইটাই একটা বিরাট কারণ যে মারা যেতে পারে। এছাড়াও যদি গর্ভকালীন সময় গর্ভফুলটা যদি নিচের দিকে থাকে, আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া, তখনও দেখা যায় যে গর্ভ অবস্থায় অনেক বেশি ব্লিডিং হয়, সেগুলোকে বাঁচানো অনেক সময় কঠিন হয়ে যায়। এটা একটা। আর একটা হলো যে এক্লাম্পসিয়ার কথা যেটা বলছিলাম, যে 2 নাম্বার হলো এক্লাম্পসিয়ার খিঁচুনি যদি উঠে যায় তাহলে কিন্তু কোনোভাবে বাসায় রাখা যাবে না। আমরা মনে করি যে এক্লাম্পসিয়া হওয়ার আগে তাকে চিকিৎসা নিয়ে যাতে এক্লাম্পসিয়ার দিকে না যায়, তাহলে সেটাই করা উচিত,
যে জন্য আমরা প্রি এক্লাম্পসিয়ার সময় আমরা চিকিৎসা দিতে বলি, যে ব্লাড প্রেশার কমানো, তাকে রেস্টে রাখা এবং তার যাতে সন্তানটাও সুস্থ থাকে সেই ব্যবস্থা দেয়া। এইটা না দিলে যখন খিঁচুনি উঠে যাবে, আমি তোমাকে একটা কথা বলি যে একবার বা দুবার খিঁচুনি বা 3 বার উঠলে আমরা তাকে বাঁচাতে পারি, কিন্তু একজনের যদি 10-12 বার খিঁচুনি উঠে যায়, সেই রোগীকে কিন্তু বাঁচানো খুব কঠিন হয়ে যায়। এবং একটা কথা কি, এই খিঁচুনি রোগীকে নিয়ে কিন্তু রাস্তায় এবং কিসে করে আসবে, কেমন করে আসবে, খুবই কঠিন। এবং শেষ পর্যন্ত সব হাসপাতাল এগুলো ডিল করতে পারে না, যে জন্য তাদেরকে বড় হাসপাতালে আশ্রয় নিতে হয়। এছাড়াও যে কারণগুলো, অ্যাবর্শনের কথা বলেছি, অ্যাবর্শন হয়ে মাতৃমৃত্যু হতে পারে। আর অবস্ট্রাকটিভ লেবার, যেটা আমি এখনকার সময়ের জন্য আমি এটা খুবই শঙ্কিত যে অনেকেই হাসপাতালে আসছেন না, তারা বাসা বাড়িতে ডেলিভারি করাচ্ছেন। এভাবেই হোক তারা বাসাতেই ডেলিভারি করাবেন, কারো 2-3 দিনের প্রসব যন্ত্রণায় সে কাতর হয়ে যাচ্ছে, সন্তান প্রসব হচ্ছে না, দেখা যায় যে গর্ভের সন্তানটিও মরে যায় এবং তার যখন সন্তান প্রসব হবে দেখা যাবে যে বাচ্চাটিও মারা গেছে এবং এরপরে তার প্রস্রাব ঝরা আরম্ভ করে। এমন একটা কঠিন একটা ফিস্টুলা সারা জীবনের জন্য তাকে একটা ক্ষতি করে যায়, যেটা অবর্ণনীয় কষ্ট তার জীবনে আসে। আর এই কথা এই জন্য আরো বলতে চাচ্ছি যে বিশেষ করে আমরা এখন লক্ষ্য করছি যে বাল্য বিবাহ বেড়ে গেছে। বাল্য বিবাহ হওয়া মানে কিন্তু এই জটিলতার মধ্যে সে পড়বেই এবং তাদের দেখা যাচ্ছে বুঝতে না বুঝতেই তার সন্তান হয়ে যাচ্ছে। এই তার শরীরের গঠনই হয় নাই, এই সন্তান এই প্যাসেজ দিয়েই নামবে না, কাজে এদের কিন্তু ফিস্টুলা হওয়া, এক্লাম্পসিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি। জি, সামিনা চৌধুরী, আবার আসবো আপনার কাছে। দর্শক, আপনারা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে অনলাইনে আমাদেরকে দেখছেন নোভিস্তা আই হেলথে। আমরা কথা বলছি আমাদের দেশের দুজন স্বনামধন্য চিকিৎসক, অধ্যাপক সামিনা চৌধুরী এবং অধ্যাপক রওশন আরা বেগমের সাথে, এবং গর্ভকালীন জটিলতার বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। অধ্যাপক রওশন আরা বেগম, আমাদের সঙ্গে আসলে প্রচুর দর্শক এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন প্রশ্ন নিয়ে। আমরা একটু চেষ্টা করছি যে দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনার কাছে একজন প্রশ্ন করেছেন যে তার 11 সপ্তাহের প্রেগনেন্সি, যখন আগের প্রেগনেন্সিতে তার 5 মাসের সময় ডায়াবেটিস ধরা পড়েছিল। এই মুহূর্তে ওনার বয়স 25 বছর, এবং এখন কি আসলে ওনার ডায়াবেটিস হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এই প্রেগনেন্সিতে? ধন্যবাদ শারমিন। আসলে হ্যাঁ, অবশ্যই কিন্তু আমরা ফার্স্ট ট্রাইমাস্টারে কিন্তু আমরা ব্লাড সুগারটা দেখে নিই, মানে যখন সে একজন অ্যাপয়েন্টমেন্টে আসলেন, আর তাকে তো আমরা ধরেই নিচ্ছি যে সে একটা হাই রিস্ক প্রেগনেন্সি, মানে তার আগের বারের বাচ্চাটার সময় তার ডায়াবেটিস ছিল। তা কাজে এইবার যে হবে না সেটা কিন্তু অনিশ্চিত করে বলতে পারি না। ওইটা ধরেই আমাদেরকে এগোতে হবে যে তার ব্লাড সুগারটা এখন থেকেই তিনি একজন ভালো বিশেষজ্ঞ পরামর্শ নেবেন এবং ডায়াবেটিসটা ধরা টেস্ট করাবেন। আমরা বলি যে ওনাকে কিন্তু পুরো টেস্টটাই করাতে হবে ডায়াবেটিসের, যেটা আমরা বলি জিটিটি এবং হিমোগ্লোবিন A1C। কাজে তাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এগোতে হবে, কারণ তাকে কিন্তু আবার ওই সময়ে আগে থেকেই তাকে হয়তো এমনও হতে পারে যে তাকে ইনসুলিন নেওয়া লাগতে পারে। ইনসুলিন নিলে তিনিও ভালো থাকবেন, তার বাচ্চাটা ভালো থাকবে। দ্বিতীয় বাচ্চার বয়স 21 মাস। এই মুহূর্তে থার্ড প্রেগনেন্সি নেওয়ার আমরা চেষ্টা করছি এবং আগের দুটোই সিজারিয়ান সেকশন। আমার ওয়াইফের বয়স 32 বছর। এক্ষেত্রে আসলে কবে আমি থার্ড প্রেগনেন্সির জন্য চেষ্টা করতে পারবো? আমি তো মনে করি দুটো বাচ্চা আছেন খুব ভালো। আমি তো থার্ড প্রেগনেন্সির জন্য তাকে খুব একটা অ্যাডভাইস করতে চাই না, কারণ হচ্ছে যে আমাদের দেশে আজকাল কিন্তু আমরা খুব বেশি একটা দুঃস্বপ্নের মধ্যে ভুগি, যখন নাকি একজন মা প্রিভিয়াস 2 সিজার হয়ে গেছেন, আবার আরেকটি বাচ্চা নেবেন। আজকে খুব দেখা যাচ্ছে যে থার্ড সিজার বা সেকেন্ড সিজারের সময় অনেক সময় ফুলটা নিচের দিকে থাকে, এবং এই ফুল নিচের দিকে থাকলে অনেক সময় এমন অসুবিধা হয় প্রচন্ড। একটু আগে সামিনা চৌধুরী বলছিল যে ফুল নিচে থাকলে যে ব্লিডিংটা হয়, এবং এই ধরনের প্রিভিয়াস সিজারের পেশেন্টের যদি ফুল থাকে সেটা কিন্তু প্রচন্ড রকমের ব্লিডিং এবং এমন জীবন হুমকি হয়, সেটা ডাক্তারের জীবনও হুমকির মধ্যে পড়ে যায়, যাকে এত বেশি ব্লাড দেওয়া লাগে, জরায় ফেলে দিতে হয়। কাজে আমি মনে করি যে আমার অ্যাডভাইস হলো যে 32 বছর বয়স, তার দুটো বাচ্চা আছেন, তাকে অবশ্যই ভালো রাখবেন। তার বাচ্চার বয়স 21 মাস বললো না লাস্ট বাচ্চাটা? জি, 21 মাস। 21 মাস। আমার মনে হয় যে তিনি আরেকটু অপেক্ষা করুন। যদিও বলি যে 35 পরে আপনারা বাচ্চা নেবেন না, তারপরে বলি যে আপনি আরো কিছুদিন অপেক্ষা করে বাচ্চাটা 2.5 বছর 3 বছরের দিকে যাক। আপনি যদি মনেই হয় আপনার একটা বাচ্চা নিতে হবে, 35-এর মধ্যে নিয়ে নেবেন, কিন্তু তারপরেও আমার অনুরোধ যে আপনি থার্ড বাচ্চাদের দিকে যাবেন না।
কারণ নানা রকম ঝুঁকিপূর্ণ যে অবস্থা ঝুঁকি আপনার হতে পারে, করতে পারে। ঠিক। প্রফেসর রওশনা বেগম, আরেকজন প্রশ্ন করেছে আপনার কাছে যে লকডাউনের এই সমস্যার জন্য তো আসলে এখন বাইরে যেতে পারছেন না তারা, এবং আপনারাও বলছেন যে এই মুহূর্তে যত কম হাসপাতালে যাবে তত ভালো। তো এই মুহূর্তে তার 7 মাসের প্রেগন্যান্সি, তো উনি আসলে কি কি ওষুধ খাবেন? ওনার ওরকম কোনো সমস্যা নেই এবং উনি টিটি টিকাটা আসলে দিতে পারেননি এই সমস্যার কারণে। তাহলে এখন কি করবেন? টিটি টিকা দিতে কি বাইরে না, যাবেন না কি করবেন? হ্যাঁ, এখন কিন্তু আমরা বলেছি যে অ্যাকচুয়ালি আমরা 7 মাস মানে 28 সপ্তাহে, আমি একটু আগে বললাম যে আরেকবার উনি আসবেন আমাদের কাছে। যেখানেই উনি যান না কেন, আশেপাশে নিশ্চয়ই তার একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে উনি যাবেন এবং উনি চেক আপও করাবেন, টিটি টিকাটাও নিবেন, এবং উনি নিশ্চয়ই একটা আয়রন খাচ্ছেন, 2টা ক্যালসিয়াম দুবেলা খাচ্ছেন। আয়রনটা দুপুরে মাঝখানে খাবেন, আর 2টো ক্যালসিয়াম দুবেলা অবশ্যই খাবেন। কারণ এই যে একটু আগে যে আমিনা চৌধুরী যে এক্লামসের কথাটা বলছিল, এই এক্লামসের প্রিভেনশনের জন্য কিন্তু আমাদের ক্যালসিয়ামটা খুবই জরুরি। জি, উনি আরেকটা প্রশ্ন করেছেন যে প্রেগন্যান্সিতে লিচু খাওয়া যাবে কিনা। আমার আসলে প্রেগনেন্সিতে কোনো ফল খেতে কিন্তু নিশ্চিত অনেকেই খুব মানে আর্লি প্রেগনেন্সি থেকে শুরু করেন, এটা খাওয়া যাবে না, ওই ফল খাওয়া যাবে না, আমার মনে হয় লিচু খাওয়া যাবে, তার কোনো অসুবিধা নেই। জি, অধ্যাপক সামিনা চৌধুরী, আপনার কাছে একজন প্রশ্ন করেছেন যে তার প্রেগন্যান্সির 4 মাস থেকে ব্লাড প্রেশার বেশি, এখন প্রায় ব্লাড প্রেশারটা 150/100 থাকছে, সাথে কিছু মাথা ব্যথাও হচ্ছে। উনি এই মুহূর্তে ল্যাবেটেরাল 2 বেলা করে খাচ্ছে, তারপরও প্রেশার কন্ট্রোল হচ্ছে না। এই মুহূর্তে আসলে ওনাকে কি করতে হবে? উনি কি চিকিৎসকের কাছে যাবেন নাকি বাসায় আপনি কিছু অ্যাডভাইস করবেন? না, চিকিৎসকের কাছে তো যেতে হবে, তাকে ব্লাড প্রেশারটা ভালো করে দেখতে হবে। এবং উনি যে ল্যাবেটালল খাচ্ছেন ওটা আমার মনে হয় কত পাওয়ারের উনি বলেন নাই, 200 পাওয়ারের হলে 3 বেলা উনি খাবেন। এই সঙ্গে আরেকটা যোগ করতে হবে, সেটা হলো আজকাল পাওয়া যায় ভালো একটা ওষুধ, নিডিপিনেসার বলে পাওয়া যায় 20 মিলিগ্রাম, এটা 2 বেলা তুমি খেতে পারো। তাতে দেখা যাবে ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে যেতে পারে। আরেকটা আমি বলতে চাচ্ছি যে যাদের পক্ষে সম্ভব, ব্লাড প্রেশার মাপার যন্ত্রটা কিন্তু খুব বেশি দামিও না, এবং আজকাল কিন্তু বাসায় মানুষ দেখতে পারে, একটু শিখিয়ে দিলেই সেটা পারে। এছাড়াও ডিজিটাল একটা ব্লাড প্রেশার মেশিন আছে, সেটা লাগালে নিজে নিজে বোঝা যায়। কাজে আমার মনে হয় যে রেগুলার ব্লাড প্রেশারটাও চেক আপ করাবে, আর নিজেরা বাসা থেকে ওটা মনিটর করবে, ডাক্তারের সাথে রেগুলার সম্পর্ক রাখবে, এটা অনলাইনেও বারে বারে যোগাযোগ রাখবে। আর যদি সম্ভব হয় একবার একটু দেখিয়ে যেতে হবে যে বাচ্চাটার গ্রোথ হচ্ছে কিনা। তখন অনেক সময় দেখা যায় যে হাই ব্লাড প্রেশারে বাচ্চার উপর একটা চাপ পড়ে, বাচ্চার গ্রোথটা ভালো হতে চায় না। তো সেই জন্য একটুখানি আমরা যেটা পরামর্শ দিই, এইগুলো ওষুধগুলো খাওয়ার সাথে সাথে একটু রেস্টটা বেশি নিবে, একটু শুয়ে থাকবে, যে যাতে একটু বাচ্চাটাও একটু যাতে তার মধ্যে রক্ত চলাচলটা ভালো হয়। তো এটা একটু চেষ্টা করবে। কিছু বলবে? আসলে যে মাদের হচ্ছে প্রেশার বেশি তাদের জন্য আসলে আমাদের একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে ঘুমাতে হবে রাতে ঠিক মতো, এবং যতটা কম পারেন আসলে এই সময় টেনশন করবেন। যদিও করোনার সংকটে সবাই না চাইলেও টেনশনটা তাদের মনে চলে আসছে। অধ্যাপক সামিনা যদি আরেকজন প্রশ্ন করেছেন আপনার কাছে যে তার ওয়াইফের 5 মাসের প্রেগনেন্সি, কিন্তু কয়েকদিন ধরে উনি দেখছেন ব্লিডিং হচ্ছে বা কিছু একটা বের হচ্ছে নিচে থেকে, তো এটা কি আসলে কোনো সমস্যা নাকি বাসায় উনি আসলে রেস্টে থাকলেই হবে ওনার? এখন কিছু একটা বের হচ্ছে মানে কি, এটা কি কোনো জলীয় পদার্থ বের হচ্ছে, মানে আমরা যেটা বলি যে ডিসচার্জ কিছু বের হচ্ছে, সেটা কিনা? একটা হলো যদি দেখা যায় যে গর্ভকালীন সময় কিন্তু জ্বরের মুখের সিক্রেশন আমরা যেটা বলি যে একটু রসটা বেড়ে যায়, সেটা হলে কোনো সমস্যার কারণ নাই। কিন্তু যদি দেখা যায় যে এটা অনেক বেশি তরল বেরিয়ে যাচ্ছে, গড়িয়ে পা দিয়ে গড়িয়ে পড়ছে, সেরকম যদি হয় তাহলে চিন্তা করতে হবে যে তার যেটা থলি আছে, যে থলির মধ্যে পানি থাকে, সেই পানিটা ভেঙে গেল কিনা। তখন কিন্তু এটা চিন্তার বিষয় হয়ে যায়। কাজেই 1 নাম্বার আমি বলবো যে একটু নিজে একটু লক্ষ্য করে দেখবে যে একটা প্যাড পরে থাকবে, একটু রেস্টে থাকবে, শুয়ে থাকবে, এবং দেখবে যে প্যাডটা ভিজে যায় কিনা, কাশি টাশি দিলে ওটা আরো ভিজে যায় কিনা, এটা একটু খেয়াল করতে হবে। আর যাতে যদি এমনি দেখা যায় যে এটা ওভাবে ভিজছে না, সামান্য একটু ডিসচার্জ হচ্ছে, তাহলে চিন্তার কারণ নেই। কিন্তু যদি পানি ভেঙে যায় তাহলে কিন্তু একটু ডাক্তারের সঙ্গে। জি,
জি, অর্থাৎ রচনা বেগম আপনার কাছে একজন প্রশ্ন করেছেন যে তারা হাজবেন্ড ওয়াইফ দুইজন চাচাতো ভাই বোন, তাদের আগে যে বাচ্চা হয়েছিল সেই বাচ্চাটি 2 দিন বাসায় ছিল এবং 14 দিন ভেন্টিলেশনে থাকার পর মারা গিয়েছে। এই মুহূর্তে উনি আবার কনসিভ করে ফেলেছেন এবং কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই আসলে কনসিভ করে ফেলেছেন। এখন 5 মাস প্রেগন্যান্সি যাচ্ছে। তো এক্ষেত্রে কি এই ধরনের সমস্যা আবারও কোনো পুনরাবৃত্তি হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা উনি আসলে এখন কিভাবেই বা ওনার ওয়াইফের টেক কেয়ার করবেন? না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। উনি নিকটস্থ যিনি ডাক্তার আছেন বা স্বাস্থ্যকেন্দ্র সেখানে যাবেন। এখন 5 মাস তাকে টিকা নিতে হবে এবং একটা আলট্রাসোনোগ্রাম আমরা মনে করি সবচেয়ে ভালো জায়গা, যে একটা আলট্রাসোনোগ্রামে কোনো অ্যানামলি মানে কোনো জন্মগত ত্রুটি আছে কিনা কিছু কিছু ধরা পড়ে যায় সময়ে, সেটা উনি করিয়ে নেবেন। সবসময় হবে তা কিন্তু ঠিক না। তবে অনেক সময় যে আগের বাচ্চাটি যে মারা গেল কোনো জন্মগত ত্রুটি ছিল কিনা বলা যায় না। অনেক সময় একটু আগেই বাচ্চাটা হয়ে গেছিল কিনা সেটা জানি না। তো যদি এটা হয় তাহলে তো আমার মনে হয় যে এই 5 মাস থেকে রেগুলার ডাক্তারের চেক আপে থাকতে হবে এবং উনি যেন ঠিক তার মতো যে বাচ্চাটা হয় নর্মালি সেটা চিন্তা করতে হবে। জি, আরেকজন প্রশ্ন করেছেন যে এখনকার দিনে তো আসলে যেটা হয় যে ক্যারিয়ারের জন্য মেয়েদের বিয়ে করতে দেরি হয়ে যাচ্ছে, দেখা যায় অনেক মেয়ে 30-এর পরে বাচ্চা নিচ্ছেন। সেক্ষেত্রে আপনারা যেটা বলেন যে অটিস্টিক বেবি বা স্পেশাল বেবি হওয়ার চান্স অনেক সময় বেড়ে যায়, এক্ষেত্রে সেটাকে প্রিভেন্ট করার কোনো উপায় আছে কিনা? না, আমি যেটা ঠিক মনে করি না, কারণ আমরা এটা বলে আমরা এখন অটিস্টিকের অনেক কারণ আমরা জানি না। কাজে এটা 30 বছরটা খুব একটা ভয়ঙ্কর কিছু বয়স না। আমরা যেমন বলি যে বাল্য বিবাহ না, বা বলি যে 18-র আগে বিয়ে না, 20-এর আগে বাচ্চা না, তেমনি 35-এর পরে মানা করি আমরা বাচ্চা নিতে। 35-এর আগ পর্যন্ত 30 বছর যেটা বললে সেটা আসলে একটা পিক টাইম, আমরা ভালো টাইম মনে করি, যে ভয় পাবার কিছু নাই। অটিস্টিকের ঠিক কি কারণে হচ্ছে সেটা কিন্তু আমরা এখনো নির্ণয় করতে পারি না স্পেসিফিক্যালি। তবে কি অনেকগুলো যেগুলো প্রিডিসপোজিং ফ্যাক্টর বলে তার মধ্যে এটা বয়সটা এমন, এই 30 বছর বয়সটা ভয়ের কিছু নেই। আমি ক্যারিয়ারটাকে নষ্ট করতে বলি না। জি, এমডি শফি আপনার কাছে প্রশ্ন করেছে যে 2 মাস আগে ওনার ওয়াইফের সিজার হয়েছে, এখন সিজারিয়ান জায়গা থেকে একটু পানির মতো বের হচ্ছেন। তো এক্ষেত্রে কিছু করার আছে কিনা এখন? 2 মাস তো বেশ সময়। এখন পানির মতো বেরোচ্ছে, অনেক সময় হয়তো অনেক সময় যে সুতাটা তার দেওয়া ছিল অ্যাবজর্ব হয় না, সেখান থেকে ইনফেকশনও হতে পারে। একটু আমার মনে হয় ডাক্তারকে একটু দেখিয়ে নিয়ে এসে কোনো অ্যান্টিবায়োটিক লাগবে কিনা বা ওখানে কোনো ড্রেন করা লাগবে কিনা সেটা একটু করে নেবেন। অথবা যদি এখন কোথাও না যেতে পারলে নিজেই একটু হেক্সিসল বা কোনো একটা ইস্ত্রি দিয়ে জায়গাটা মুছে পরিষ্কার রাখবেন। জি, দর্শক আপনারা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে দেখছেন নোভিস্তা আই হেলথ। আপনাদের সঙ্গে আছেন দুজন স্বনামধন্য বাংলাদেশি চিকিৎসক যারা আপনাদের গর্ভকালীন বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। আপনারা আমাদেরকে কমেন্টস লিখে অথবা প্রশ্ন করে আমাদের সঙ্গে যুক্ত হবেন। অধ্যাপক সামিনা চৌধুরী একজন প্রশ্ন করেছে আপনার কাছে যে প্রেগন্যান্সির আগে ওনার 4টি টিটি টিকার ডোজ দেওয়া হয়েছিল, 1টি বাকি ছিল। এখন উনি প্রেগন্যান্সির 5 মাস চলছে। তাহলে কি ওনার আর দিতে হবে ডোজ নাকি লাগবে না? না, ওনাকে 4টা তো 5টা তো আমাদের শিডিউল, ওটা একটা নিতেই হবে। একটা নিবে, তাতে কিন্তু ওনার কমপ্লিট হয়ে যায়, সেই 5টা ডোজ কমপ্লিট হয়ে যায়। তারপরেও যদি মানে আসলে আর লাগবে না, ওই একটা ডোজ লাগবে। 5 মাস তো এখন আজকেই যে লাগবে তা না, 1 মাস পরে দিলেও কোনো ক্ষতি নেই। মানে এই প্রেগন্যান্সিতে একটা লাগবে, এটাই। তো এটা নেওয়া তো কোনো কঠিন ব্যাপার না, যে কোনো ফার্মেসি থেকেও নিয়ে এসে দেওয়া যায়, আর নিকটস্থ যদি স্বাস্থ্য কেন্দ্র থেকে নেওয়া যায় সেটাও নিতে পারবে। নিতে পারেন। আপনার কাছে মালয়েশিয়া থেকে সূচনা আক্তার সোমা প্রশ্ন করেছেন, ওনার 8 সপ্তাহের প্রেগন্যান্সি আছে। প্রতিদিন 20 বারের মতো উনি আসলে বমি করেন। অনেক গাইনি ডাক্তার দেখিয়েছেন, তবুও বমি কমছে না এবং 12 দিন হলো ওনার আসলে বাথরুমও হচ্ছে না। বাথরুমের বেশ কোষ্ঠকাঠিন্য। এই মুহূর্তে আসলে কি করতে পারেন? আসলে 20 বার বমি কিন্তু আসলে অনেক বেশি। এটা আমরা সাধারণত 20 বার এরকম বমি হলে আমরা হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা করি এবং তাকে আইভি ফ্লুইড মানে ইনফিউশন যেটা আমরা দিই, তার সাথে সেই সাথে বমি বন্ধ হয় যাতে সেই ওষুধগুলো দেই, এর সাথে ভিটামিন বি কমপ্লেক্সও অ্যাড করি, যে যাতে বমিটা কম হয়। এবং দেখা যায় যে এতে অধিকাংশ রোগী ভালো হয়ে যায়। যেহেতু কোষ্ঠকাঠিন্য, সে বারবার করে বমি করছে, শরীরে ডিহাইড্রেটেড হয়ে গেছে, সবকিছু মিলিয়ে এটা কোষ্ঠকাঠিন্য হচ্ছে। সেটার জন্য আমি প্রথমে বলবো যে কোষ্ঠকাঠিন্যের জন্য প্রথমে হচ্ছে গ্লিসারিন সাপোজিটরি, এটা 3টা স্টিক পায়খানার রাস্তায় দিয়ে 10 মিনিট ধরে রেখে তারপরে হয়তো বাথরুমে যেতে পারে। এছাড়া খুব ভালো ভালো মেডিসিন আছে। তার আগে বলবো যে ইসবগুলের ভুসি, এটা একটু চেষ্টা করবে যে একটু গুলিয়েই খেয়ে নিতে। ইসবগুলের ভুসি খুব ভালো কাজ দেয়। পাকা কলা, এই জাতীয় খাবার, ফাইবার জাতীয় খাবার, এটা খেলেও কাজ দিবে। শাক খাবে। আর এর সাথে যদি এরপরে পায়খানা না হয়,
তাহলে অ্যাভোল্যাক বা এই ধরনের অনেকগুলো ওষুধ আছে, ম্যাগফিন সাসপেনশন, জি তারপরে ম্যাগমেল, এগুলো অনেক ধরনের ওষুধ আছে, সেগুলো 2 চামচ করে রাতে এবং 2 চামচ সকালে খেলেই তার কোষ্ঠকাঠিন্য চলে যাবে। জি খেতে হবে। এক্ষেত্রে অনেকে জানতে চান যে অ্যাভোলেক বা অসমোলেক্স এগুলো কি আসলে প্রেগনেন্সিতে সেফ কিনা, কোনো সমস্যা হতে পারে কিনা এগুলো না, খেলে? এটা হবে না, এটা তো আর জি এটা তো সাময়িক রিলিফ দেওয়ার জন্য, এতে জি খুব বেশি সমস্যা হয় না, এগুলো সেফলি সমস্যা নেয়। হবে না। জি অধ্যাপক রওশনা বেগম, রাশেদ চৌধুরী আপনার কাছে জানতে চাচ্ছেন ওনার ওয়াইফ এবং ওনার সেম ব্লাড গ্রুপ কি কোনো ধরনের সমস্যা করতে পারে ভবিষ্যৎ সন্তানের জন্য? না, এটা নিয়ে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে দুজনের ব্লাড গ্রুপ সেম, এটা কোনো অসুবিধা হয় কিনা। না, তেমন এটা নিয়ে কোনো চিন্তা হওয়ার কোনো কারণ নেই। জি আরেকজন প্রশ্ন করেছেন ওনার ওয়াইফের 4 মাস 2 দিন প্রেগনেন্সি, উনি গত 1 মাস ধরে ডাক্তার দেখাতে পারছেন না, টিএসএইচ লেভেল তার 5.6 ছিল, থাইরক্সিন খাচ্ছেন, এক্ষেত্রে প্রেগনেন্সিতে টিএসএইচ লেভেলটা কি ঠিক আছে নাকি আরেকটু কমতে হবে? না, আমার মনে হয় তার একটা মেডিসিনটা হয়তো বা যেটুকু খাচ্ছিলেন, আমাদের বলি প্রেগনেন্সিতে একটু ডোজটা বাড়াতে হয়, 1.5 বাড়াতে হয়, সেটা একটু একটু বাড়িয়ে নিয়ে ডাক্তারের কাছে একটু পরামর্শ করে আবার লেভেলটা আরেকবার দেখে নিতে হবে, কারণ আমরা মনে করি আরেকটু কমিয়ে আনতে হবে লেভেলটা, সেজন্য তার ডোজটা বাড়াতে হবে। এক্ষেত্রে এই ওষুধটি ওনারা আসলে কখন খাবেন, খাওয়ার আগে না খাওয়ার পরে, কোন না, সময়টা? এটা আসলে একদম আর্লি মর্নিং এ খালি পেটে খেতে জি হয়, খালি পেটে জি খেতে দিতে হবে, নাস্তার আধ ঘন্টা আপনার আগে। আপনার কাছে লাবাতুল জান্নাত হাসি প্রশ্ন করেছেন যে আপনি কি এই মুহূর্তে চেম্বারে রোগী দেখছেন কিনা, কারণ আমরা যেতে চাই আপনার কাছে। আসলে আমাদের এখন এই মুহূর্তে আমি এখনো রোগী দেখছি না, তবে হ্যাঁ, আমাদের একটু শুরু হচ্ছে কিছুদিন পরে, আর জুনিয়র ডাক্তারও দেখছেন। আমরা কিন্তু টেলিমেডিসিনে খুব পরামর্শ দিচ্ছি, কারণ আমাদের বয়স যেটা হয়েছে সবাই কিন্তু একটু, আমাদের সরকার থেকেও মানা করা আছে যে আসলে এই মুহূর্তে আমাদের খুব কন্ট্যাক্টে না আসা। তারপর টেলিমেডিসিন কিন্তু 24 ঘন্টা চলছে, কোনো অসুবিধা নেই। জি নূরমোহন মনির প্রশ্ন করেছেন তার ওয়াইফের 5 মাসের প্রেগন্যান্সি, একটু জ্বর আছে এবং মনে হচ্ছে জ্বরায়ুটা একটু নিচের দিকে নেমে গেছে, এক্ষেত্রে কি কিছু করণীয় আছে কিনা ওনার? প্রফেসর না, রওশন একটু রেস্টে থাকবেন উনি। জ্বর নিয়ে কিন্তু ভয় নাই, আমাদের দেখে এখন একটা মানে খুব হয়ে গেছে, যে কোনো একটা সামান্য 99 হলেও পরে খুব আমরা ভয় পেয়ে যাচ্ছি। তবুও কিন্তু আমি মনে করি যে সাবধানে থাকবেন, জ্বরের জন্য অবশ্য জ্বরের মেডিসিনটা খেয়ে নেবেন, প্রচুর পরিমাণে পানি খাবেন, পেশাবে কোনো জ্বালা পোড়া আছে কিনা দেখবেন, কারণ ওটাতে কিন্তু অনেক সময় মনে হয় নিচের দিকে কিছু একটা ভারী ভারী লাগছে, পেশাব ঠিক মতো হচ্ছে না, সেটা একটু খেয়াল রাখতে হবে, প্রয়োজন পড়লে পেশাবটা একটু টেস্ট করিয়ে দিবেন। জি প্রফেসর সামিনা চৌধুরী, আপনার কাছে একজন প্রশ্ন করেছেন রাশিদুজ্জামান রতন, উনি বলেছেন যে ওনার স্ত্রী 1.5 মাস হয়েছে কনসিভ করেছে, 3-4 ফোঁটা করে ব্লাড প্রায় বের হচ্ছে এবং একটা আল্ট্রাসাউন্ড করেছে, সেখানে নো ফিটাল পোল এসেছে। তো 1.5 মাসে যদি নো ফিটাল পোল আসে, এখানে কি আর হার্টবিট আসার বা ফিটাল পোল আসার কোনো সম্ভাবনা আছে কিনা? সম্ভাবনা অনেক কম। তারপরে আমি বলবো ওনারা সাধারণত যেটা অ্যাডভাইস দিয়ে থাকেন যে আরো 2 সপ্তাহ পরে আরেকটা করতে, এবং তখন এটা কনফার্ম হয় যে এই বাচ্চা যেহেতু আর বাড়িনি, এই বাচ্চাটা অঙ্কুরেই নষ্ট হয়ে গেছে, এবং তখন জি এটার চিকিৎসা লাগবে, এই বাচ্চাটা যাতে বের হয়ে যায়, সেটার জন্য মেডিসিনও ব্যবহার করা যেতে পারে, অথবা যেটা ডিএনসি বলি যে এমডিএ করেও সেটা বের করে, দুভাবেই বের করে। জি নীলুফার রহমান আপনার কাছে প্রশ্ন করেছেন, ওনার বয়স 35 বছর, ওনার 2টো বাচ্চা আছে এবং বর্তমানে সে 9 মাসের প্রেগনেন্ট, হাসপাতাল তাকে ডেট দিয়েছে জুন মাসের 11 তারিখে ডেলিভারি হবে, এই মুহূর্তে তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা এবং মাঝে মাঝে সাদা স্রাব যাচ্ছে, এক্ষেত্রে করণীয় কি? 9 মাসে যে কথাগুলো বললে যে এখন তো পেটটা অনেকটা ভারী হয়ে গেছে, এখানে কোমরে ব্যথা, তলপেটে ব্যথা একটু হতেই পারে, তারপরেও আমরা বলবো যে তলপেটে ব্যথার একটা কারণ, প্রধান কারণ হলো যে ইউরিনে ইনফেকশন হয়ে থাকে সাধারণত, তো সেজন্য একটু পানি বেশি খাবে, পেশাবটা যদি সম্ভব হয় একটু পরীক্ষাটা করা নিতে পারে। আর যদি ব্যথাটা তাকে একটু কষ্ট দেয়, সেজন্য আমরা ব্যথা যাতে মুক্ত থাকে সেজন্য অ্যালগিন জাতীয় বড়ি আমরা হয়তো একটা করে 3 বেলা খেলে এই ব্যথাটা চলে যাবে, এবং জি আস্তে আস্তে হয়তো ডেলিভারি পেইন উঠেও যেতে পারে, যেহেতু একটু সময়টা খুব পার্থক্যটা কাছে। যদি বলতেন যে ডেলিভারির পেইনের সাথে নর্মাল নন ডেলিভারির পেইনের আসলে পার্থক্যটা কি, আমাদের রোগীরা কিভাবে বুঝবেন? খুব সুন্দর প্রশ্ন করেছো, যে 1 নাম্বার ও যে পেইনটার কথা বলছে যে তলপেটে চাপ দিয়ে আছে, এই পেইনটা সাধারণত ডেলিভারি পেইনের একটা রিদম আছে, এটা আসি হলো কোমর থেকে তলপেটের দিকে এবং চাপ দেয়, এবং এখানে
একটু চাপ দিবে আবার চলে যাবে, ব্যথাটা চলে গিয়ে আবার একটু পরে আবার আসবে, এরকম বারে বারে আসবে এবং চলে যাবে, মানে এটা ছন্দে ছন্দে আসতে থাকবে। তারপরে আস্তে আস্তে দেখা যাবে যে এইটার এখন আগে হয়তো 4 ঘন্টা পর পর হতো, তখন দেখা যাবে না আর একটু তাড়াতাড়ি 3 ঘন্টা পর পর হচ্ছে বা 2 ঘন্টা পর পর হচ্ছে, তখন সে বুঝবে। এবং সেই সাথে যেটা স্রাবের মতন যায় সেটা যদি যায়, এবং বিশেষ করে যদি একটু রক্ত মিশানো পানি যায়, তাহলে আমরা মনে করি যে ওর ডেলিভারি পেইন শুরু হয়ে গেছে। তখন অবশ্যই হাসপাতালে বা কোনো চিকিৎসকের শরণাপন্ন হয়ে ডেলিভারির জন্য প্রস্তুতি। জি, আপনার কাছে আরেকজন প্রশ্ন করেছে, তার 6 মাসের প্রেগন্যান্সি, পেশাবে প্রচন্ড জ্বালা পোড়া, গায়ে হালকা জ্বর আছে, মাঝে মাঝে কাঁপুনি হয়, এক্ষেত্রে আসলে উনি কি করবেন? এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ওর ইউরিনে ইনফেকশন হয়েছে। ইউরিনে ইনফেকশন জন্য ভালো ভালো মেডিসিন আছে, এগুলো যে কোনোটাই নিতে পারে। যেমন ধরো আমি একটু একটা নাম বলে দিই, সেবুটেন বা সেপাটেন, এগুলো হচ্ছে 400 পাওয়ারের। এটা একটা করে ডেইলি খেলেই 10 দিন খেলেই এটা ঠিক হয়ে যাবে। এছাড়াও আরো কিছু সেপ্রাডিন জাতীয় ওষুধ আছে, সেপ3 বা এই জাতীয় কিছু ওষুধ আছে, সেটা 200 পাওয়ারের একটা করে দুবেলা 10 দিন খেলেও ভালো হয়ে যাবে। আর সেই সাথে জ্বালা পোড়ার জন্য আমি বলবো অ্যালজিন জাতীয় কোনো ওষুধ বা ব্যথা, ওটা খেলে কমে যাবে। আর পানি তুমি বেশি খাবে, ডাবের পানি খাও, এমনি অন্যান্য পানি বা স্যালাইন পানি সব তুমি তরল খাওয়ার চেষ্টা করো, ব্যথাটা কমে যাবে। আর জ্বরের জন্য তুমি প্যারাসিটামল বড়িটা খেয়ে। জি, প্রফেসর রওশনারা বেগম, সাইফুদ্দিন আপনাকে বাংলাদেশের বাইরে থেকে উনি যুক্ত হয়েছেন এবং প্রবাসী বন্ধু একজন আমাদের, তিনি প্রশ্ন করেছেন যে তার ওয়াইফের বয়স 26 বছর এবং এই মুহূর্তে 27 সপ্তাহের প্রেগন্যান্সি চলছে। দেশের বাইরে যেহেতু তারা আছেন, লকডাউনে আছেন, ডাক্তার দেখাতে পাচ্ছেন না, উনি এই মুহূর্তে ক্যালসিয়াম খাচ্ছেন, আয়রন খাচ্ছেন, কিন্তু এখন খুব দুর্বল লাগে, ঘুম মোটেই হয় না, গ্যাস্ট্রিকের ভাব আছে, সাথে সাথে কিছু সাদা স্রাবের সমস্যাও আছে, এক্ষেত্রে কি করতে পারেন অধ্যাপক রওশনারা বেগম? না, ভয় পাবার কিছু নেই আসলে। ঠিকই আছে, উনি ক্যালসিয়াম আয়রন খাবেন। আর এই সময় একটু ব্যথা ট্যাথা হতে পারে, ঘুমটা যদি না হয়, আমরা আপনি কোন দেশে আছেন আমি ঠিক জানি না, তবে সেখানেও কিন্তু হালকা, যেমন আমরা বারবিট জাতীয় কিছু মেডিসিন দেই, যে খেয়ে অন্তত পক্ষে তার ঘুমটা ভালো করে হোক। আর আমার মনে হয় সারাদিন যে ক্লান্তি থাকেন, উনি যদি দুপুরে 2 ঘন্টা বিশ্রাম নেন অথবা রাতে 8 ঘন্টা তার ঘুমায়, এটি যথেষ্ট। আর স্রাবের জন্য ভয়ের কিছু নেই, সাথে সাথে যদি কোনো মানে না চুলকায় বা কোনো গন্ধ না থাকে, তাহলে ভয়ের কিছু নেই। এটা অনেক সময় ভেজানাল স্রাব প্রেগনেন্সিতে একটু বেড়েও যেতে পারে। বা মেডিসিন যেটা খাচ্ছেন সেটাই খেয়ে যান। আপনার মনে হয় আমাদের ওই যে দেশে আছেন সেখানে হয়তো আমাদের দেশের মতো টিটির ইঞ্জেকশন দেওয়া লাগে না, তবে পারলে একজন চিকিৎসকের সঙ্গে টেলিমেডিসিনও যুক্ত হয়ে কথা বলতে পারেন। উনি জানতে চেয়েছে যে এক্ষেত্রে কুসুম গরম পানি, লবণ মিশিয়ে ব্যবহার, এগুলো কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে হ্যাঁ, কিনা? যেটা তুমি বলছো সেটা, হ্যাঁ, আমাদের যেটা আমরা সবসময় বলি যে যদি এরকম মানে প্রেগনেন্সিতে চুলকায় বা ওরকম অসুবিধা কিছু লাগে, সেটা একেবারে সেফ নর্মাল জিনিস। সবসময় আমরা বলি যে ওই জায়গাটা পেশাব করার পরে পরে যদি কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে পরিষ্কার করে নেন, এবং ওই জায়গাটা ড্রাই রাখতে হবে, পেশাবের জায়গাটা। আমাদের টিস্যু ব্যবহার করার অভ্যাস আমাদের দেশে কম, কিন্তু বাইরে তো অবশ্যই সবাই করে। টিস্যু দিয়ে জায়গাটা একটু শুকনো রাখতে হবে, তাহলে এইটা আস্তে আস্তে চলে যাবে। জি, দর্শক, আপনারা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনলাইন ফেসবুকে দেখছেন নোভিস্তা আই হেলথ, এবং আমরা আজকে কথা বলছি গর্ভকালীন বিভিন্ন জটিলতা নিয়ে এবং করোনার এই সংকটকালে আসলে করণীয় কি আছে, সেই বিষয়গুলোরই আসলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। অধ্যাপক সামিনা চৌধুরী, অনেকেই আসলে জানতে চাচ্ছেন যে এই মুহূর্তে তারা নতুন প্রেগনেন্সি হয়েছেন, কারো 12 সপ্তাহের প্রেগনেন্সি, কারো 8 সপ্তাহের, কারো 10 সপ্তাহের, কিন্তু একটি প্রশ্ন আসলে সবার মনে এই মুহূর্তে, যে করোনার এই সংকটের সময় তো আমরা প্রেগনেন্সি নিলাম, কেউ কেউ সাইলেন্ট কেস থাকতে পারেন, কেউ কেউ হয়তো এর মধ্যে করোনায়ও আক্রান্ত হতে পারেন, সেক্ষেত্রে যদি প্রেগনেন্সিতে করোনা হয়েই থাকে, তাহলে মা এবং বাচ্চা তাদের কি কোনো ধরনের জটিলতা হতে পারে? কারণ পুরো বিশ্বব্যাপী তো আমরা দেখেছি যে খুব বেশি কেস রিপোর্ট হাতে নেই বা এভিডেন্স হাতে নেই, যে খুব জোরালো ভাবেই আসলে কিছু বলাও এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে একটু আশ্বস্তের জায়গায় দাঁড়িয়ে কি বলতে পারি ওনাদেরকে আমরা? আমি বলবো যে যাদের এই আর্লি ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ডে আমি বলবো একটু সাবধানে থাকবে, যে বাইরে কম যেও, যাতে আক্রান্ত না হও, এবং স্বাস্থ্যবিধি যেগুলো মেনে চলা সেগুলো মেনে চলতে হবে। কারো যদি সর্দি কাশি এগুলো থাকে, বাসায়ও যদি কারো থাকে, তাকে আলাদা থাকতে হবে এবং প্রয়োজনে মাস্ক ব্যবহার করবে, এগুলো করতে হবে। তখন আমরা চাই যে আক্রান্ত যেন না হয়। আর যদি আক্রান্ত হয়ে যায়, তখন এমন কিছু মানে দুর্ভাবনা করতে হবে না যে তোমার বাচ্চার ক্ষতি হবেই, এমন ভাবার কোনো কারণ নেই। তখন এখন আমরা এটা সম্বন্ধে জানি না, তারপরে যেসব এভিডেন্স আমাদের সামনে আছে সেখানে কিন্তু বলেছে যে বাচ্চার হয়তো উপরে খুব বেশি তার এফেক্ট নাই, তারপরেও বলা কঠিন যে এটা সম্বন্ধে আসলে সবার এখনো আমাদের স্পষ্ট ধারণা এখনো তৈরি হয়নি। তবে যদি
বেশি জ্বর হয় বা যে কোনো ভাইরাল ফিভার কিছু না কিছু অসুবিধা তৈরি করে। আর যে কোনো হাই ফিভার যদি জ্বর বেশি হয় সেটাতেও দেখা যায় যে অনেক সময় গর্ভপাত হয়ে যেতে পারে বা অন্য সমস্যা হতে পারে। আর সেই জি জন্য আর কিন্তু করোনার সাথে একটা রিলেশন আছে যে শ্বাসকষ্টের। যদি শ্বাসকষ্টের সে সময় হয়ে যায় তখন দেখা যায় যে মায়ের নিজেরই অক্সিজেনের ঘাটতি হচ্ছে, কাজে তখন ভ্রূণটার উপর একটা প্রভাব পড়তে পারে। তবে আমি আশা করব যে নিজেরা সাবধানে থাকবে যাতে করোনায় আক্রান্ত না হও। আর করোনায় আক্রান্ত হলে টেস্ট করতে হবে এবং টেস্ট করে সেই হাসপাতালে প্রয়োজনে ডাক্তারের সাহায্য নিয়ে সেই হাসপাতালগুলোতে ভর্তি হতে হবে। আর অথবা বাসায় তোমরা যতক্ষণ চিকিৎসা নেওয়া যায় ডাক্তারের পরামর্শ থেকে বাসাতে চিকিৎসা নিতে পারবে। জি, আপনার কাছে আরেকজন প্রশ্ন করেছে সূচনা আক্তার, প্রেগনেন্সিতে কি ডাবের পানি এবং পাকা পেঁপে খাওয়া যাবে? অবশ্যই খাওয়া যাবে। ডাবের পানি তো একটা কি বলবো একটা সুপেয় পানীয়, ওটা অবশ্যই খাবে। আর পাকা পেঁপে এটাও পেটের জন্য ভালো, এটা খাবে, এটাতে কোনো ক্ষতি নেই। তবে সব মায়েরাই প্রথম সেই প্রশ্ন করে আপা কি এই যে আনারস কি খাওয়া যাবে নাকি কাঁচা পেঁপে খাওয়া যাবে। এগুলো আমরা তখন বলে দিই যে দেখো আমরা এগুলো সম্বন্ধে আমাদের কোনো আসলে এভিডেন্স নাই, যে প্রমাণিত না যে এটা খেলেই এটা হবে। তারপরেও অনেক মা খালারা বলে যে এটা কেউ না, কিছু না হয় নাই খেলে, একটু আনারস কয়েকদিন না খেলে কি হবে। বিশেষ করে কাঁচা আনারস যদি থাকে এটা অ্যাবর্টিফিশিয়াল হিসেবে কাজ করতে পারে, সেটা একটা ব্যাপার আছে। তো পাকা পেঁপেতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা আসলে প্রচুর দর্শকের প্রশ্নের উত্তর দিচ্ছি, দর্শকদের ভাষায় আসলে প্রশ্নগুলো রাখছি, কারণ এটা তাদের মনের কিছু প্রশ্ন এবং আপনাদেরকে কাছে পেয়ে তারাও আসলে অনেক বিষয় জানতে চাচ্ছেন। অধ্যাপক রওশন আরা বেগম, মাসুদ আহমেদ আপনার কাছে জানতে চেয়েছেন যে আপনি বারবার টেলিমেডিসিনের কথা বলছেন, তো কিভাবে আসলে টেলিমেডিসিনে ওনারা যোগ দিতে পারবেন? কোথায় নাম্বার পাবেন, কোথা থেকেই বা ফোন দেবেন বা কখনই ফোন দেবেন? আমাদের হ্যাঁ ধন্যবাদ। আমরা কিন্তু সব জায়গায় কিন্তু নাম্বারগুলো দিয়ে দিয়েছি। আমাদের 2200 মেম্বারের সারা বাংলাদেশে প্রত্যেকেরই নাম্বার দেয়া। এছাড়া আমাদের নাম্বারগুলো কিন্তু অনেক জায়গায় গিয়েছে, এটা আমরা দলীয় ভাবে গিয়েছে, মহিলা পরিষদ থেকে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে আমাদের নাম্বার নিয়েছে। আমরা যে কোনো জায়গায় নাম্বার একটা খোঁজ করলেই পাওয়া যাবে। আমরা কিন্তু সবসময় টেলিমেডিসিন মানে ধরেন এই যে সব কথাগুলো আপনারা এখন জিজ্ঞেস করছেন আমাদেরকে, এগুলো কিন্তু আমাদেরকে টেলিফোনে আপনারা বারবার জিজ্ঞেস করছেন, আমরা সেগুলো উত্তর দিচ্ছি। কাজে টেলিমেডিসিন আমরা যে কোনো জায়গায় খোঁজ করলে আপনি অন সার্চে দেন নাম্বারগুলো আমাদের অনেকের একসঙ্গে আপনার সাথে 1000 নাম্বার বেরিয়ে আসবে। আমি ইতিমধ্যে শুনেছিলাম কয়েক জায়গায় যে 4000 টেলিফোন নাম্বার দেওয়া আছে। তার কাছে ভয় পাওয়ার কিছু নেই, আপনি খোঁজ করলে কিন্তু আমাদের নাম্বারগুলো পেয়ে যাবেন। জি, আরেকজন প্রশ্ন করেছেন আপনার কাছে, সেটি হচ্ছে যে যদি কারো এখন করোনা হয়েই থাকে, উনি আসলে ঢাকা শহরে কোন কোন হাসপাতালে এই মুহূর্তে করোনা হয়ে থাকলে ডেলিভারির জন্য সুবিধা পাবেন, যদি একটু নামগুলো বলতেন। এবং উনি যেটি জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে করোনা হলেই কি সিজারিয়ান সেকশন করতে হবে, এমন কোনো বিষয় আছে কিনা? না না, এটা নিয়ে আমাদের করোনাতে কিন্তু এখন কতগুলো ডেজিগনেটেড হসপিটাল আছে, কিন্তু সবসময় সব হসপিটালে সিটও পাওয়া যায় না। তাও আমরা করোনা হলে ডেলিভারির সময় সে যাবে, কিন্তু এই মুহূর্তে যদি কোনো ডেলিভারির সমস্যা না থাকে বাড়িতে তিনি থাকবেন। তা আমাদের মনে হয় সবচেয়ে ভালো হয় যে ওনার কোন এলাকাটাতে আছেন, ঢাকা শহরে যেমন ওইদিকে মিরপুরের দিকে লালকুঠি একটা হসপিটাল আছে, এদিকে ঢাকা মেডিকেল কলেজ আছে, এদিকে মুগদা হসপিটাল আছে, আমাদের আরো কতগুলো হসপিটাল এখন করা হচ্ছে, যেমন উত্তরায় রিজেন্ট হসপিটাল আছে। এইরকম ভাবে যদি আমরা চিন্তা করি যে এলাকা বুঝে কোন এলাকায় উনি থাকেন সেদিকে সেই এলাকাগুলো ওনারা খোঁজ করবেন। তবে গতকাল পর্যন্ত কিন্তু গভর্নমেন্টের অর্ডার হয়ে গেছে যে প্রত্যেকটা সরকারি বেসরকারি হসপিটাল 50 যে বেডগুলো রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা রোগীকেই ভর্তি করার জন্য গভর্নমেন্ট থেকে অর্ডার হয়েছে। তা আমরা চেষ্টা করি যে ওইটা না করে যদি খুব মানে ঝামেলা না পড়েন সেজন্য এখন আপাতত ডেজিগনেটেড হসপিটালগুলোতে আপনারা যাবেন, সেটা হলেই ভালো। আপনি যেমনটি বলছিলেন যে বেড যদি না পাওয়া যায়, এখন যার ডেলিভারি হবে তার তো আসলে দেরি করার বা ওয়েট করার কোনো উপায় নেই। সেক্ষেত্রে কোন হাসপাতালে গেলে আসলে উনি ফিরবেন না বা ওনার রাস্তায় ডেলিভারি হবে না, এই কথাটা বলে আশ্বস্ত করতে পারি? না, সরকারি হসপিটালগুলোতে একদমই আপনার জন্য রেডি, যেমন ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, মুগদা হসপিটাল। আমি শুধু ঢাকার মধ্যে বলছি, এগুলো ঢাকার বাইরেও কিন্তু অনেকগুলো ডেজিগনেটেড হসপিটাল আছে, এবং আমরা কিন্তু সোসাইটি থেকে বলে দিয়েছি যে প্রত্যেকটি হসপিটাল কিন্তু তোমার জন্য খোলা, এবং ইভেন কি উপজেলা লেভেলও কিন্তু তার জন্য খোলা। উপজেলাতেও কিন্তু ট্রায়াল সিস্টেম করেছি আমরা, যে আসলে কিন্তু ইমিডিয়েট ডেলিভারিটা তাকে করাতেই হবে, তারপরে টেস্ট পাঠানো হয়ে যেতে পারে, বা উনি যদি পজিটিভও হন সেখানে আমরা ডেলিভারি হওয়ার পরে তাকে আমরা ডেজিগনেটেড হসপিটালে আমরা পাঠিয়ে যেতে পারি। কিন্তু ইমিনেন্ট হলে আমি অবশ্য ডাক্তারদের জন্য বলছি বা স্বাস্থ্যকর্মীদের জন্য বলছি, তিনি সুরক্ষিত থাকবেন। তিনি যেন প্রত্যেকটা রোগীকেই মনে করেন যেটা পজিটিভ রোগী এসছে, আমি সেরকম কাপড় চোপড় পরেই থাকবো, সেভাবেই ডেলিভারি করাবো। তারপরে উনি যদি পজিটিভই হন তাকে অবশ্যই আমি এই ডেলিভারি করানোর পরে তাকে আশ্বস্ত করে তাকে
ঠিক ডেজিগনেটেড হসপিটালে পরবর্তীর জন্য আমি পাঠাবো। কিন্তু এই মুহূর্তে ইমিনেন্ট ডেলিভারি কারোরই কিন্তু কোথাও থেকে ফেরত দেওয়ার কোনো কথা নাই, যে কোনো সেটা ফেরত গভর্নমেন্ট দেওয়া যাবে না। যাবে না, যাওয়াটা উচিত জি না। জি অধ্যাপক সাবিনা চৌধুরী, একজন প্রশ্ন করেছেন যে করোনা মায়ের হোক আর না হোক, এই সংকটকালে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে আপনাদের কি নির্দেশ থাকবে এবং নবজাতকের যত্ন আমরা কিভাবে নিব, যদি একটু সংক্ষেপে বলেন, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি আজকের আয়োজনে। এক নম্বর কথা, যে সন্তান জন্মের পরপরই যে আমরা মায়ের বুকে দেই স্কিন টু স্কিন, এটা করোনার মা এবং করোনার না হলেও এটা থাকবে। আর 2 নম্বর কথা, মায়ের যদি করোনা হয়ে থাকে মাকে আমাদের মাস্ক পরিয়ে দিতে হবে, এবং বাচ্চা মায়ের দুধ খাবে, এবং মাকে যেটা করতে হবে যে হাতটা ভালো, যদি করোনা মায়ের কথা বলছি, এমনি করোনা ছাড়া তো কোনো অসুবিধা নেই, সেটা আগের মতনই যেরকম খাওয়াবে। আর করোনার মা যেটা করবেন, উনি ভালো করে হাতটা সাবান দিয়ে ধুবেন, ধুয়ে মাস্ক পরবেন। তার কারণ এই নিঃশ্বাসে চাইতে মানে হাঁচি কাশির মাধ্যমে যে বাষ্পটা বের হয়, এটার মধ্যেই জার্মটা থাকে। এই জার্মটা যদি সন্তানের মধ্যে চলে যায়, সেই জন্য আমরা বলি যে মাস্কটা পরে নিতে। আর একটা কি, হাতে কেন ধুতে বললাম, তারপর যে কোনো জায়গায় হাঁচি কাশি বা এই করোনা ভাইরাস যদি থাকে কোনো সারফেসে, টেবিলে বা সেখানে, হাতের স্পর্শ থেকে তার ঢুকতে পারে। কোথা দিয়ে? মুখ দিয়ে ঢুকবে, নাক দিয়ে ঢুকবে, চোখ দিয়ে। সেই জন্য আমরা কখনো এই এরিয়াটাকে বলি যে হাত দিবে না যতক্ষণ পর্যন্ত হাত ভালো করে সাবান দিয়ে না ধুতে। আর বাচ্চাকে আমরা বলবো যে ডিলেড কর্ড ক্ল্যাম্পিং, যেটা আগেও আমরা অন্য সময় বলি, যে যিনি স্বাস্থ্যকর্মী উনি যাতে এক মিনিটের আগে কর্ড কাটবে না, নাড়ি কাটবে না, আর মায়ের দুধটা খাওয়াতে থাকবে। এবং বাচ্চা, যে মায়ের যদি করোনা থাকে, বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে সে 6 ফিট দূরে কটের মধ্যে বা রেখে দিবে, যাতে সব সময় তার সাথে নিঃশ্বাসের আদান প্রদান না হয়। আর এছাড়াও যদি মা বেশি অসুস্থ থাকে, তাহলে দুধটা বের করে চামচে খাওয়ানো যেতে পারে, অথবা অন্য মায়ের দুধ খাওয়ানো যেতে পারে, অন্য কোনো মহিলা নার্স, মানে আমরা বলি যে ওয়েট নার্স, তার দুধ অধ্যাপক সাবিনা চৌধুরী, আমরা একদম শেষ পর্যায়ে যদি এক লাইনে আমাদের গর্ভবতী মাদের জন্য আশা জাগা নিয়ে কোনো একটি কথা বলতেন, যে মারা একটু আশায় বুক বেঁধে থাকবে এবং ভয় কম পাবে। না, আমি বলবো যে এই সময়ে তোমরা নিজের প্রতি যত্নশীল হবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে, বারে বারে হাত সাবান দিয়ে ধুবে, ঘরে থাকবে, বাইরে বেশি বের হওয়ার দরকার নেই। এবং আমরা যে কথাগুলো বললাম, যে প্রয়োজনে যখন তোমরা বাইরে যদি কখনো যেতেই হয়, যেতে তো হবেই, যে তখন তুমি সাবধানে তোমার ডিস্টেন্স, অন্যজনের সাথে যে ডিস্টেন্স যতটা পারা যায় দূরত্ব রাখতে হবে, মাস্ক পরতে হবে। এবং আর একটা জিনিস আমি সবাইকে বলবো, যে এই সময় একটু দুশ্চিন্তা আসেই, তারপরে আমি বলবো যে মানসিক ভাবে যাতে নিজে উজ্জীবিত থাকেন, সেজন্য পরিবারের একটা বিরাট রোল আছে। পরিবারকে বলবো যে মানসিক ভাবে এই মাকে তার সাথে থাকবেন, যাতে সে মানে কষ্ট না পায় মানসিক ভাবে, যাতে তার সন্তানটাও সুস্থ থাকে, মাও সুস্থ থাকে। জি, আপনাকে ধন্যবাদ। প্রফেসর রওশনারা বেগম, আপনি যদি একটু আশা জাগা নিয়ে কোনো কথা বলতেন আমাদের গর্ভবতী মায়েদের জন্য। হ্যাঁ, অবশ্যই। যে ওর সামিনার কথাটা ধরে আমি বলছি যে এটা কিন্তু পরিবারকেও দায়িত্ব নিতে হবে, এই মাকে যেন কোনো দুশ্চিন্তা ভুগতে না দেওয়া হয়, এবং তাকে তার খাবারটা ঠিক মতো দেওয়া, তাকে বিশ্রাম দেওয়া, এবং তাকে প্রথমেই যে কথাটা বলছিলাম, তার জন্য জায়গা ঠিকঠাক করে রাখতে হবে। কোথায় ডেলিভারি করাবেন সেই জায়গাটা নিশ্চিত করতে হবে, কিভাবে তিনি যাবেন সেই জায়গাটা বাহন ঠিক করে রাখতে হবে, ব্লাড গ্রুপটা দেখে নিতে হবে, কারণ আমরা জানি না এইরকম সময়ে হঠাৎ করে রক্তপাত শুরু হলে রক্ত কোথায় পাবে সেটিও কিন্তু ঠিক করে রাখতে হবে। কাজে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এখন কিন্তু সবাই প্রস্তুত। আমরা কিন্তু একেবারে তৃণমূল থেকে শুরু করে টাসের ক্যাবিনেট পর্যন্ত প্রত্যেকে আমরা প্রস্তুত, যে গর্ভবতী কোনো মাকে আমরা ফেরত দিব না। আপনি অবশ্যই বাড়িতে না, আপনি প্রতিষ্ঠানে এসে, হাসপাতালে এসে ডেলিভারি করাবেন, কারণ বাড়িতে ডেলিভারি করালে অনেক রকম জটিলতা দেখা যেতে পারে, যেটা পরবর্তীকালে আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হবে, মা এবং শিশু দুজনের জন্য। কাজে আমরা প্রস্তুত, আপনি চলে আসুন। জি, আপনারাও প্রস্তুত, এটা শুনে আমাদেরও খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক সামিনা চৌধুরী এবং অধ্যাপক রওশনারা বেগম। দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজ নভিস্তা আই হেলথে, এবং আমরা কথা বলছিলাম অবস্টেট্রিক্যাল এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশের বর্তমান সভাপতি সামিনা চৌধুরী এবং প্রাক্তন সভাপতি অধ্যাপক রওশনারা বেগমের সাথে। এবং ওনারা যেটি জানালো আমাদের গর্ভবতী মায়েদের জন্য, যে ওনারা প্রস্তুত আছেন, ওনাদের সেবার দ্বার খোলা আছে, অতএব ভয় পাবেন না, মানসিক সংকটে থাকবেন না, এবং যখনই আপনাদের সেবার দরকার হবে, আপনারা যদি
সেখানে পৌঁছে যান স্বাস্থ্যসেবা কেন্দ্রে, প্রত্যেকেই সেবা পেতে পারবেন এবং প্রতিটি ডেলিভারি আসলে এই মুহূর্তে সেফ ডেলিভারি করার জন্য আমরা চাই যে ইনস্টিটিউশনাল ডেলিভারি হোক। আজকে এই পর্যন্তই ছিল আমাদের আয়োজন। আগামীকাল ঠিক একই সময় দেখা হবে বাংলাদেশের আরেকজন কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক ডাক্তার টি এ চৌধুরী স্যারের সঙ্গে আপনাদেরকে কথা বলিয়ে দেব এবং গতকালকে যে কথাগুলো বলছিলাম, আজকেও যে কথাগুলো বলছিলাম এবং আগামীকালকেও আমরা কথা বলবো করোনার এই সংকটকালে নিরাপদ মাতৃত্ব আসলে কিভাবে আমরা নিশ্চিত করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গেই থাকবেন সেই আশা করছি। ধন্যবাদ।